আসসালামু আলাইকুম। আমি জাকারিয়া সরকার, শিশু কিশোর মনোবিজ্ঞানী হিসেবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হলো যে একটি শিশু মানে ঘুমের মধ্যে যে বিছানা ভেজায়, কত বছর বয়স কত বছর বয়সের পরেও যদি শিশুটি ঘুমের মধ্যে বিছানা ভেজায় তাহলে আমরা সমস্যা ধরব। তো মোটামুটি আমার যতটুকু রোগী দেখার অভিজ্ঞতা, আমাদের সবারই একটা এক্সপেকটেশন থাকে যে না এক সময় সে পারবে। তা আমরা তো আসলে 1 বছর 2 বছর আশা করি না। তারপরেও অনেক শিশু এরকম 1 বছর 2 বছর 3 বছরের মধ্যেও এটা কন্ট্রোল করে ফেলে এবং সে ঘুমের মধ্যে পেশাব করে না বা ঘুমের মধ্যে বিছানা ভিজায় না। তো এইভাবে চলতে থাকে। চলতে চলতে যখন 6 বছর বয়সের পরেও যখন একটি শিশু বিছানা ভেজায়, তো তখন আমরা এটাকে চিকিৎসার মধ্যে নিয়ে আসা দরকার বলে মনে করি যে আপনার বাচ্চা আসলে একটু চিকিৎসা করা দরকার এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। তো ঠিক আছে, এ পর্যন্ত ঠিক আছে। বাবা মারা বা অভিজ্ঞতার দিক দিয়ে যেটা সবাই ঠিক করে, ঠিক আছে বাচ্চা বড় হলে পারবে, এভাবে চলতে থাকে। তো সাধারণত 6 বছর 7 বছর বা 8 বছর 9 বছর 10 বছর বয়সের সমস্যা নিয়েও আসে যে এখনও সে বিছানা ভেজায়। তো এর সাথে আমরা যেটা রিলেশন পাই সেটা হলো যেসব বাচ্চা 5 বছর 6 বছরের মধ্যেও এই কন্ট্রোলটা আসে না বা 7 8 9 10-এর পরেও সে বিছানা ভেজায়, তাই এখানে কয়েকটা জিনিস আমরা দেখতে পাই। একটা হলো এই শিশুটি বা এই ধরনের শিশুদের মধ্যে বেশিরভাগ, সবার না বেশিরভাগের মধ্যে বুদ্ধি কম দেখা যায়, মেধা বা বুদ্ধিতে একটু কম এটা দেখা যায়। আর এরপরে যে বিষয়টা আসে সেটা হলো একটা সে করে রাতে বা ঘুমাতে গেলে বিছানা ভেজায়। 6 বছর 7 বছরের বয়সে সে যখন স্কুলে গেল, আর এই বুদ্ধি কম বা মেধা যখন কম হয় তখন সে আরেকটা প্রেশারে পড়লো বা আরেকটা মনে হয় এরকম যে অপরাধ করলো, সে পড়ালেখা ঠিকমতো করে না বা পড়ালেখা পারে না। এরপরে তার সাথে শুরু হয়ে যায় বিষয় যে তাকে অতিরিক্ত চাপ দেওয়া হয়, বকা হয়, মারা হয় এবং কথা দিয়ে যত ধরনের কষ্ট দেওয়া যায় তাকে আমরা দিয়ে দিই। তো এরপরও এটা কিন্তু এই সমস্যাটাকে বাড়িয়ে দেয়। তারপরে তো এখন তো যেটা একটু বলার জন্য ভিডিও করতেছি আর কি, যে বাচ্চাকে মারা বা বকা বা অতিরিক্ত শাসন করা, এটার কারণে কি বাচ্চা বিছানা ভিজাতে পারে? তা উত্তর হলো হ্যাঁ, এটার সাথে একটা রিলেশন আছে, এটার সাথে একটা সম্পর্ক আছে যে আপনি যদি আপনার সন্তানকে অতিরিক্ত চাপ দেন, বকেন, মারেন, তাহলে কিন্তু এইটা তার এই সমস্যাটাকে বাড়িয়ে দেবে, সমস্যাটা কন্ট্রোল করবে না। তো এই জন্য আমি আপনাদের কাছে বিশেষভাবে এই কথা অনুরোধ করব যে আপনাদের যাদের বাচ্চাই বা যাদের শিশু 6 বছরের পরেও বা 6 7 8 বা 9 10-এর পরেও এটা কন্ট্রোল করতে পারতেছে না, তো তখন আপনারা এটাকে যত তার উপর চাপ বা মানসিক চাপ তৈরি করবেন তাতে কিন্তু হিতে বিপরীত হবে। এক্ষেত্রে যত চাপ তৈরি করবেন তত কিন্তু বিপরীত হবে এবং সমস্যা বেড়ে যাবে, সমস্যা কন্ট্রোলে আসবে না। তখন করণীয় কি? করণীয় হলো একটা হলো যে চিকিৎসকের কাছে নিয়ে আসা। চিকিৎসক যদি তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারে, এই জাতীয় পরীক্ষা নিরীক্ষা করে যদি কোনো সমস্যা ধরা পড়ে তাহলে তার চিকিৎসা হবে। এছাড়াও তার কন্ট্রোল আসার জন্য তো চিন্তা করে দেখেন যে এটা একটা ব্রেন ফাংশনের সাথে জড়িত। একটু সুস্থ স্বাভাবিকভাবে আমাদের যেরকমভাবে
আমরা এটা চাপ অনুভব করি, স্বাভাবিক মানে জাগ্রত থাকা অবস্থায় চাপ অনুভব করি, আবার মানে ঘুমন্ত অবস্থাতেও এটা চাপ অনুভব করি। আমরা ঘুম থেকে উঠে ফ্রি হয়ে আবার চলে আসি। তো এটাই কিন্তু তাকে মানে ব্রেনের সাথে জড়িত। এটা কিন্তু এইভাবেই কিন্তু আপনাকে বুঝতে হবে যে এটা ব্রেন ফাংশনের সাথে জড়িত, এবং এটা তার কন্ট্রোল বা এটা যে সিগন্যাল দেওয়া নেওয়ার যে ব্যাপারটা আছে, সিগন্যাল অ্যাকসেপ্ট করার যে ব্যাপার আছে, সেটা তার ব্রেনটা এখানে ফাংশন ঠিকমতো করতেছে না। এটার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। তা আবার বলতেছি, এই ক্ষেত্রে আপনি যত তার সাথে খারাপ ব্যবহার করবেন, বকবেন, মানে কয়েকভাবেই সে বকা খায়। একটা হলো সে বিছানা ভেজায়, একটা হলো সে পড়ালেখা পারে না। তো যখন বুদ্ধি কম হয় তখন তো আসলে অনেক সমস্যা দেখা যায়, চালচলন, কথাবার্তা, আচার ব্যবহার, সব দিক দিয়ে তার সমস্যাগুলো বেশি দেখা যায়। তো এখন আপনার প্রথম করণীয় হলো যে আপনি বাচ্চাকে সাহস দেন, উৎসাহ দেন যে আমাদের এই কাজটা বারবার ঘটতেছে, যে তুমি চেষ্টা করো, যে তুমি মানে যে কোনোভাবেই তুমি চেষ্টা করো। এটা একটা, তাকে আপনি মানে উৎসাহ উদ্দীপনা দেন এবং বারবার দেন। তাকে আপনি বারবার উৎসাহ উদ্দীপনা সাহস দেন যে সে যেন তার একটা সদিচ্ছা জাগে, তার একটা ইচ্ছা জাগে যে আমি আর এই কাজটা করব না, বা আমার যাতে এই কাজটা না হয়, সেভাবে আপনি তাকে মনটা জাগিয়ে তোলার চেষ্টা করেন। 2 নম্বর কাজ হলো যে তাকে আপনি একটা, আমরা যেটা বলি যে ঘুমের আগে পানি খাওয়ার পরিমাণটা কমিয়ে দেওয়া, বা পানিটা বা খাওয়াটা ঘুমের অন্তত 1-1.5 ঘন্টা আগে শেষ করা, এবং ঘুম খাওয়ার 1-1.5 ঘন্টা পরে যেন সে ঘুমাতে যায়। এরপরে যদি সে ঘুমের সাথে সাথে পেশাব করে, সেটা এক ধরনের। তারপর যদি না কিছুক্ষণ ঘুমানোর পরে 2-3 ঘন্টা পরে পেশাব করে, তো এই একটা হিস্ট্রি আপনার একটু জানা দরকার, এবং সেই অনুযায়ী আপনাকে বা আমরা যারা অভিভাবক আছি তাদেরকেই এই ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যায় না, যে ঘুমের হয়তো আধা ঘন্টা পরে আমি তাকে জাগিয়ে তুলতে পারি, জাগিয়ে তুলে তাকে আবার আমি পেশাব করায় নিয়ে আসি, এসে আবার ঘুমাতে দিই। তো এইভাবে মানে এই কাজটাও হবে খুব সহজভাবে, এবং মানে কোনো রাগারাগি না, ধমকাধমকি না, সেও যাতে বিরক্ত না হয়, আমিও বিরক্ত না হই। কিন্তু একটা সমস্যা আমাদের হচ্ছে, সেই সমস্যা আমরা সমাধান করতে চাচ্ছি। তো এইভাবে যদি আমরা চেষ্টা করি এবং চিকিৎসকের পরামর্শ নেই, কোনো যদি মেডিসিন দেয় তো মেডিসিনগুলো আমরা খাওয়াই, আর মানসিক চাপ যতভাবে তাকে কমানো যায়, হ্যাঁ, সারাদিনের যে মানসিক চাপ, আমি কিন্তু সেটাই বলতেছি, সারাদিনের মানসিক চাপ, অর্থাৎ খাওয়া, পড়া, গোসল করা, চলাফেরা করা, প্রত্যেকটা কাজেই তার উপর যাতে আমরা অতিরিক্ত প্রেশার তৈরি না করি, হ্যাঁ, টেনশন তৈরি না করি, অশান্তি তৈরি না করি। তো আশা করি যদি আপনারা এই কিছু নিয়মগুলো মেনে চলেন, তাহলে আপনার বাচ্চার সমস্যাগুলো কেটে যাবে এবং খুব সুন্দরভাবে সে এই সমস্যা থেকে বের হয়ে চলে আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।